10 সপ্তাহ পর গাজায় খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি ইসরায়েলের। যুদ্ধ বন্ধে হামাসকে অস্ত্র উপত্যকা ছাড়ার শর্ত নেতানিয়াহুর। একদিনে নিহত আরও 151 ফিলিস্তিনি। ইরানকে 1% ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সুযোগ দেওয়া হবে না, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। শর্ত দিলে ভেস্তে যাবে আলোচনা, সাফ জানালো তেহরান। অপারেশন সিঁদুর ইস্যুতে তোপের মুখে মোদী সরকার। জয়শঙ্কর ভারতের নিরাপত্তার জন্য হুমকি, মন্তব্য রাহুলের। পানি প্রবাহ বন্ধের চেষ্টার ফল ভালো হবে না, হুঁশিয়ারি পাকিস্তানের। ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ ট্রাম্প পুতিন ফোনালাপ। ইতালিতে ভ্যান্স রুবিওর সঙ্গে জেলেনস্কির বৈঠক এবং সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় ইকরামুল হাসান শাকিরের। কক্সবাজার থেকে 84 দিন হেঁটে ওঠেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। টানা 10 সপ্তাহের অবরোধের পর গাজায় সীমিত পরিমাণে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুদ্ধ বন্ধ করতে হলে হামাসকে অস্ত্র ছাড়ার পাশাপাশি উপত্যকা ছাড়তে হবে বলে শর্ত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও কাতারে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের অগ্রহণযোগ্য প্রস্তাবে রাজি নয় হামাস। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের অন্তত 3টি হাসপাতাল। ইসরায়েলি সহিংসতায় একদিনে নিহত হয়েছেন 151 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী গিডিয়ন্স চ্যারিয়টস নামের নতুন অভিযান চালিয়ে যাচ্ছে গাজার উত্তর ও দক্ষিণাংশে। সামরিক বাহিনীর দাবি, হামাসের বহু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এর মধ্যেই বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের অন্তত 3টি হাসপাতাল। দীর্ঘদিনের অবরোধে খাদ্য, পানি ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে গাজায়। তবে উপত্যকা 10 সপ্তাহ অবরোধ করে রাখার পর সেখানে সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজায় যাতে দুর্ভিক্ষ দেখা না দেয় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। যদিও সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনা হলেও এখনও কার্যকর কোনো সমাধানে পৌঁছানো যায়নি। নেতানিয়াহু প্রশাসন শর্ত দিয়ে বলছে, যুদ্ধ থামাতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে, চলে যেতে হবে গাজা থেকে। তবে তাদের এই শর্ত মানছে না স্বাধীনতাকামী সংগঠনটি। ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা দাবি করেছে তারা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি হাইপারসনিক মিসাইলও ছিল। ঘণ্টাখানেক স্থগিত ছিল বিমান চলাচল। আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটেন হাজারো মানুষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানকে 1% ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিনের দূতের তেহরান ওয়াশিংটন আলোচনা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই বলে সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ একেবারে শূন্যে নামানোর শর্ত দিলে চলমান আলোচনা ব্যর্থ হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ওয়াশিংটনকে বাধ্য করার মানসিকতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটাই বক্তব্য, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার খাতিরে কোনোভাবেই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দাবি, ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার যে বাণী প্রচার করছে তা সম্পূর্ণটাই মিথ্যা। শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে তেহরান ওয়াশিংটন সমঝোতার অনিশ্চয়তা বাড়ছে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের 1% অনুমোদনও দেয়া যাবে না। তার সামনেই ট্রাম্প খামেনিকে আলোচনার মাধ্যমে সমঝোতার বিষয়ে চিঠি পাঠিয়েছেন বলেও দাবি করেন উইটকফ। ট্রাম্পের দূতের বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। উইটকফ বাস্তবতা থেকে অনেক দূরে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখরাভানচি হুঁশিয়ার করে বলেন, যদি ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে শূন্যে নামানোর শর্ত দেয় তাহলে আলোচনা ব্যর্থ হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, চুক্তির সম্ভাবনা আছে, তবে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার মানসিকতা ছাড়তে হবে। ইরানি বার্তা সংস্থা IRNA-কে তিনি জানান, ওয়াশিংটন বিশ্বজুড়ে অন্তহীন যুদ্ধের সূচনা করেছে যাতে অন্য দেশগুলোর সম্পদ এমনকি মানব শক্তিও লুট করা যায়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অপারেশন সিঁদুর ইস্যুতে তোপের মুখে মোদী সরকার।
জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে ভারত পানি প্রবাহ বন্ধের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। যৌথ বিবৃতিতে কাশ্মীর পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেইজিং। অপারেশন সিঁদুর নিয়ে আবারও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানকে আগে থেকে জানানোয় ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে সেই কৈফিয়ত চান তিনি। একে অপরাধ আখ্যা দিয়ে রাহুল বলেন, জয়শঙ্করের নীরবতাই প্রমাণ করে তার মতো একজন পররাষ্ট্রমন্ত্রী দেশের জন্য কতটা ভয়ঙ্কর। যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পানি ইস্যুতে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিল পাকিস্তান। দেশটির ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন পাকিস্তানের 24 কোটি মানুষের পানি বন্ধ করার সাহস না করে। তিনি বলেন, এমন কিছু হলে বিশ্ব তার ভয়ঙ্কর পরিণতি দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে। চলমান উত্তেজনার মধ্যে চীন সফরে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই 3 দিনের সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে কাশ্মীরে হামলা ও অপারেশন সিঁদুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের আয়রন ব্রাদারহুড সম্পর্ক পুনর্ব্যক্ত করে। এদিকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের গোল্ডেন টেম্পলে প্রদর্শনী আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। 8 মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, A100 রকেট ও PL-15 ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করে ভারত। সামরিক বাহিনী জানান, অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করা হয়। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইউক্রেনে রুশ বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত একজন, শিশুসহ বেশ কিছু মানুষ আহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে স্থানীয় সময় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ইতালির রোমে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির জন্য কিয়েভ পুরোপুরি প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি, যদিও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে কিয়েভ। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা করা হবে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে। ফোনালাপের আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা ট্রাম্পের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসবেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতালির রোমে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে। জেলেনস্কি জানান, যুদ্ধবিরতির জন্য তিনি প্রস্তুত, তবে মস্কোর দাবি, যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, সেনাবাহিনী ছোট করতে হবে ও নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা দিতে হবে। রোববার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে, জানালেন চিকিৎসক। সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনা ট্রাম্প, ওবামা সহ মার্কিন নেতাদের। সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ালেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে ওঠেন তিনি। এর আগে গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছিলেন C2 সামিট। দুপুর 2:10 ইকরামুল হাসানের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তার এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়করা। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার বাইডেনের ব্যক্তিগত দপ্তর থেকে জানানো হয়, এরই মধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বেড়ে যাওয়ায় পরীক্ষা করার পর তার শরীরে একটি প্রোস্টেট নোডিউল পাওয়া যায়। শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। এদিকে সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন ট্রাম্প, ওবামা সহ বিশ্ব নেতারা।
82 বছর বয়সে এসে জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বেড়ে যাওয়ায় পরীক্ষা করার পর তার শরীরে একটি প্রোস্টেট নোডিউল পাওয়া যায়। শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। জো বাইডেনের ক্যান্সারের ধরন গ্লিসন স্কোর 9, অর্থাৎ এটি উচ্চমাত্রার ও আক্রমণাত্মক। শুক্রবার প্রোস্টেট ক্যান্সারের এই ধরন সম্পর্কে জানতে পারেন তিনি। নর্থ ওয়েস্টার্ন হেলথ নেটওয়ার্কের ক্যান্সার প্রোগ্রামের মেডিকেল ডিরেক্টর ডক্টর ক্রিস জর্জ জানিয়েছেন, চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সার কয়েক বছর নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে থেরাপির ফলে বাইডেনের শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ক্যান্সারটি আক্রমণাত্মক এবং গ্লিসন স্কোর 9, যা উচ্চমাত্রার ঝুঁকি নির্দেশ করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এটি প্রোস্টেট ছাড়িয়ে হাড়ে ছড়িয়ে পড়েছে, যার মানে স্টেজ 4। এটি আর নিরাময়যোগ্য নয়, তবে উন্নত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব। বাইডেনের চিকিৎসা রোগ নির্ণয়ের দিন থেকে শুরু হয়েছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে এই ক্যান্সারের সম্পর্ক নেই। এদিকে ক্যান্সার শনাক্তের পর জো বাইডেনকে সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছেন বিশ্ব নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তার সুস্থতা কামনা করে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সে দেয়া পোস্টে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানান, দৃঢ়তা সহনশীলতার সঙ্গে ক্যান্সার মোকাবেলা করবেন জো বাইডেন, এমনটাই আশা তার। এছাড়া বারাক ওবামা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ অনেক নেতাই সহমর্মিতা জানিয়েছেন বাইডেন ও তার পরিবারের প্রতি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আয়োজন করা হতে পারে এক ভিন্নধর্মী টিভি শো। অভিবাসন ইস্যুতে বিতর্কের মধ্যেই এমন এক অদ্ভুত প্রস্তাব পেয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রতিযোগিতামূলক এই রিয়েলিটি শোর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ে তুমুল আলোচনা চলছে দেশ জুড়ে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে পার করতে হয় জটিল আইনি প্রক্রিয়া। এই বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসনও। তবে গণমাধ্যমের খবর, এবার রিয়েলিটি শোতে অংশ নিয়েও মিলতে পারে দেশটির নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এমন এক প্রস্তাব দিয়েছেন কানাডীয় বংশোদ্ভূত মার্কিন প্রযোজক রব ওয়ারসফ। প্রস্তাব দিয়েছেন দ্য আমেরিকান নামের একটি রিয়েলিটি শো আয়োজনের, যেখানে থাকবে ভিন্নধর্মী সব প্রতিযোগিতা। যেমন সান ফ্রান্সিসকোতে কোনো খনি থেকে সোনা জোগাড় করার মিশন, ডেট্রয়েটে গাড়ি তৈরির লাইনে কাজ করা, কঠিন পরীক্ষা হিসেবে টেক্সাস ও ফ্লোরিডায় নাসার কিছু চ্যালেঞ্জ কিংবা রকেটের নানা অংশ জোড়া দিয়ে তা উৎক্ষেপণের যোগ্য করে তোলার মতন কাজও দেওয়া হতে পারে প্রতিযোগীদের। প্রতিটি এপিসোড হবে ঘণ্টাব্যাপী এবং ধাপে ধাপে ছাঁটাইয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে চূড়ান্ত বিজয়ী। শো এর শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন তাকেই শপথ করিয়ে প্রদান করা হবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। রব ওয়ারসফের এমন প্রস্তাবের বিষয়ে অবগত আছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তারা বলেছে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটনে ৩৫ বছর পার করল হাবল টেলিস্কোপ। দূরবীক্ষণ যন্ত্র থেকে পাওয়া 4টি দুর্দান্ত মহাজাগতিক দৃশ্য প্রকাশ নাসার। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 12 বছরের একটি নতুন মৎস্য চুক্তি সম্পন্ন হয়েছে, যা 2038 সাল পর্যন্ত কার্যকর থাকবে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা জানিয়েছেন, নতুন এই চুক্তির আওতায় ব্রাসেলস ও লন্ডন পূর্ণ পারস্পরিক জলসীমা প্রবেশাধিকার অব্যাহত রাখবে। আগের চুক্তি আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। চুক্তির অংশ হিসেবে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারের কথাও উঠে এসেছে। এছাড়াও কৃষি ও খাদ্যপণ্যের বাণিজ্যে ব্রিটেন সুবিধা পাওয়ার দাবি করেছে। তবে যুব ভিসা প্রোগ্রাম সহ কিছু ইস্যু এখনও আলোচনাধীন। মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটনে অনন্য এক মাইল ফলক হয়ে আছে হাবল টেলিস্কোপ। মহাশূন্যে পাঠানোর ৩৫ বছর পূর্তি উপলক্ষে দূরবীক্ষণ যন্ত্রটি থেকে পাওয়া 4টি দুর্দান্ত মহাজাগতিক দৃশ্য প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যেখানে রয়েছে মঙ্গল গ্রহ, রোজেট নীহারিকা সহ আরও নানা বিষয়। বিজ্ঞানীদের ভাষায় 3 দশকেরও বেশি সময় ধরে মহাকাশের জানালা হয়ে আছে এই হাবল। আর সেই জানালায় উঁকি দিয়েই সৃষ্টির অদেখা বিস্ময়কে দেখার সুযোগ পায় মানুষ।
অদেখাকে দেখা আর অজানাকে জানার নেশা মানুষের চিরকালের, আর সেই নেশায় বুঁদ হয়েই 1990 সালের 24 এপ্রিল ডিসকভারি স্পেস শাটলের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় হাবল টেলিস্কোপ। পৃথিবীর কক্ষপথে স্থাপিত এই মহাজাগতিক দূরবীক্ষণ যন্ত্র বদলে দিয়েছে মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণা। হাবল টেলিস্কোপের 35 বছর পূর্তিতে নতুন 4টি ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যার মধ্যে রয়েছে মঙ্গল গ্রহ, তারকা বেষ্টিত উজ্জ্বল নীহারিকা রোজেট নীহারিকা এবং ফ্লোকুল্যান্ট গ্যালাক্সি NGC 5335 এর চিত্র। নাসার জ্যোতির্বিজ্ঞানী ডক্টর জেনিফার ওয়াইজম্যানের মতে এই টেলিস্কোপ মহাশূন্যে মানব সভ্যতার চোখ। আকাশের এই চোখ বিশ্ববাসীকে মহাবিশ্বের বিশালতা, রহস্যময় সৌন্দর্য ও গতিশীলতা নতুন করে চিনিয়েছে। শুধু বিজ্ঞানীদের জন্যই নয়, সাধারণ মানুষের মহাকাশ জানার আগ্রহেও বড় অবদান রেখেছে হাবল টেলিস্কোপ। বর্তমানে হাবল একসঙ্গে কাজ করছে জেমস ওয়েব টেলিস্কোপের সঙ্গে। ওয়েব যেখানে ইনফ্রারেড প্রযুক্তিতে অতীতের নিস্তব্ধ ছায়া দেখে, সেখানে হাবল দেখায় কাছের গ্যালাক্সি ও নীহারিকার দৃশ্য। এই যুগল পর্যবেক্ষণে মহাবিশ্বের বিবর্তন বুঝতে পারছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত প্রায় 17 লাখ পর্যবেক্ষণ সম্পন্ন করেছে হাবল। প্রকাশিত হয়েছে 22,000-এর বেশি বৈজ্ঞানিক গবেষণা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 11 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অঞ্চলটির গুলিস্তান এলাকার একটি জনবহুল বাজারে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে একটি গাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামান জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এরই মধ্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পুরো এলাকা ঘিরে রেখে চলছে আলামত সংগ্রহের কাজ। পানির নিচের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নানহাই 1কে কেন্দ্র করে গড়ে উঠেছে চীনের গুয়াংডং প্রদেশের মেরিটাইম সিল্ক রোড মিউজিয়াম। ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের ভেতরে পাওয়া নানা প্রত্নতাত্ত্বিক সামগ্রী প্রদর্শন করা হয় এই জাদুঘরে। প্রাচীন সামুদ্রিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের এই দৃষ্টান্ত দেখতে দর্শনার্থীরা প্রতিনিয়ত ভিড় জমান মিউজিয়ামে। সময় 960 থেকে 1279 সাল। চীনে তখন সং রাজবংশের শাসনামল। এই সময়কালেই বাণিজ্য পথে দক্ষিণ চীন সাগরে ডুবে যায় নানহাই 1 নামের একটি জাহাজ। 2007 সালে দীর্ঘ প্রস্তুতির পর একটি লোহার খাঁচায় ভরে এককভাবে উত্তোলন করা হয় প্রাচীন চীনা বাণিজ্যের এই নিদর্শনকে। বর্তমানে যা অবস্থান করছে গুয়াংডং প্রদেশের মেরিটাইম সিল্ক রোড মিউজিয়ামে। এই জাদুঘরটি চীনের প্রথম পানির নিচে পাওয়া প্রত্নতত্ত্ব ভিত্তিক জাদুঘর হিসেবে পরিচিত। এখানে নানহাই 1 থেকে প্রাপ্ত নিদর্শনের খনন, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের কাজ পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এই পদ্ধতিতে প্রত্নতাত্ত্বিক গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত নানহাই 1 থেকে 1,80,000-এর বেশি প্রত্নবস্তু উদ্ধার করা হয়েছে, যার মধ্যে চীনামাটির তৈজসপত্রের সংখ্যা 1,70,000-এরও বেশি। এসবের মধ্যে আরবীয় নকশায় তৈরি বাসনপত্র, অলংকার ও দণ্ড জাতীয় সামগ্রীও রয়েছে, যা তৎকালীন আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ বহন করে। নানহাই 1-এর অনেক চীনামাটির জিনিসপত্রে বিদেশি স্টাইলের ব্যবহার রয়েছে। এর একটি উদাহরণ হলো ইউআর, যা স্পষ্টতই আরব স্টাইলের। জাদুঘরে প্রদর্শিত 60 মিটার দীর্ঘ এক চিত্রপট সং যুগের সামুদ্রিক বাণিজ্য, বহুজাতিক সাংস্কৃতিক বিনিময় এবং দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতাকে তুলে ধরে। গবেষকদের মতে নানহাই 1 চীনের সামুদ্রিক ইতিহাস এবং পানির নিচের প্রত্নতত্ত্ব চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 সপ্তাহ পর গাজায় খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি ঘোষণা ইসরায়েলের। যুদ্ধ বন্ধে হামাসকে অস্ত্র উপত্যকা ছাড়ার শর্ত নেতানিয়াহুর। একদিনে নিহত আরও 151 ফিলিস্তিনি। অপারেশন সিঁদুর ইস্যুতে তোপের মুখে মোদী সরকার। জয়শঙ্কর, ভারতের নিরাপত্তার জন্য হুমকি। মন্তব্য রাহুলের। পানি প্রবাহ বন্ধের চেষ্টার ফল ভালো হবে না, হুঁশিয়ারি পাকিস্তানের। এবং সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় ইকরামুল হাসান শাকিলের। কক্সবাজার থেকে 84 দিন হেঁটে ওঠেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।